সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। মালদহের জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীকে একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরে বোর্ড লাগানো একটি গাড়ি। এরপর একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় গুরুতর জখম মহিলাসহ 5 জন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠানো স্থানীয় মানুষজনেরা। খবর পেয়ে এলাকায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। এই এলাকায় রয়েছে জেলা শাসকের দপ্তর, মালদা জেলা আদালত, পরিবহন দপ্তরের বিভিন্ন এজেন্টরা ওই এলাকায় রাস্তার দুধারে দোকান করে কাজকর্ম চালান। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল। এর মধ্যে অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনায় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। এই গাড়িতে পূর্ত দপ্তরে বোর্ড লাগানো ছিল। ঘটনার পর চালককে আটক করে রাখেন স্থানীয়রা। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার থানায়। তাড়াতাড়ি উঠাও না গো, তাড়াতাড়ি উঠাও। আরে গাড়িতে নিয়ে যাও না, তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি নিয়ে যাও। আমার নাম্বার তো নাই মানুষের। আরে তাড়াতাড়ি, প্রচন্ড স্পিডে এসে এখানে সামনে পথ মানে 3 জন চালিয়ে যাচ্ছিল, তাদেরকে হঠাৎ করে দেয়। গাড়ি প্রচন্ড ধোঁয়া। আমরা তো প্রত্যেকে প্রথমে ভয় পেয়ে গেলাম। আমরা এখানকার স্থানীয়, এখানে বসে আমরা কাজ করি। তারপরে সবার সহযোগিতায়, ঠিক আছে, যারা ইনজিওর্ড হয়েছিল তাদের প্রত্যেককে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা 3 থেকে 4 জন, আমরা 3 জনকে দেখলাম। তারপরে বিভিন্ন জায়গায় বাচ্চা মহিলা এরকম আছে, বাচ্চা একটা ছিল, বাচ্চাটাকে আমি দেখতে পাইনি। এই কারণে 3 জনকে আমরা অলরেডি পাঠিয়েছি। 2টো তার মধ্যে মহিলা ছিলেন আর একটা পুরুষ। গাড়ির গতি কি ছিল? গাড়ির গতি প্রচন্ড জোরে এসে ধাক্কা মেরেছে। বুঝলাম। জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? কোনোদিন আমি এখানে মোটামুটি প্রায় 30 বছরের উপর ধরে কাজ করি, জীবনে কোনোদিন দেখিও নি। আর এরকম করে এরকম হঠাৎ করে এরকম ঘটনাতে আমরা প্রত্যেকে এখানে যারা আহত হয়েছে তাদের অবস্থা আছে মোটামুটি, কথা বলতে পারছে, কথা বলতে তারা পারছে, কথা বলার উপযোগী আছে। গাড়িতে আগুন ধরেছিল? হ্যাঁ, গাড়িতে আগুন ধরেনি, কিন্তু গাড়ি প্রচন্ড পরিমাণ ধোঁয়া হচ্ছিল। কিভাবে ধোঁয়া হচ্ছিল এখন সরকারি দপ্তরের গাড়ি ছিল? হ্যাঁ, মানে গভর্নমেন্টের গাড়ি ছিল। এখন কি ব্যাপারে গাড়িটা পাশেই রাখা আছে, আপনারা দেখে। চালক কি মদ্যপ অবস্থায় ছিল? না, সেটা আমি ড্রাইভার কি বললো? আপনারা কথা বলছিলেন? ড্রাইভার মানে বাকরুদ্ধ হয়ে গেছে। আমরা এখানে ওদের ওকে বহুক্ষণ ধরে আটকে রাখা হয়েছিল, ঠিক আছে। তারপরে পুলিশ এসে ড্রাইভারকে নিয়ে। আপনার নাম? অরূপ গোস্বামী। আমি এসেছিলাম গাড়ির ট্যাক্সের জন্য, ট্যাক্স দেওয়ার জন্য। আমি এখানে পাশেই বসেছিলাম। হঠাৎ বসে চা খাচ্ছিলাম, দ্রুত গতিতে, মানে বুলেটের গতিতে গাড়িটা ছুটে এসে পথচারী যত ছিল প্রচুর লোককে ধাক্কা দিয়ে ওখানে গিয়ে সজোরে ধাক্কা মেরে গাড়িটা মানে আটকে যায়। তারপরে দেখি ধোঁয়া বেরোয়। প্রথমে হয়তো ভাবলাম ছোটোখাটো হয়তো ধাক্কা লেগেছে, পরে দেখলাম গাড়ির তলায় চাপা ছিল। আপনারা তো দেখতেই পেলেন, 2 জন মহিলা এবং 1 জন পুরুষ, 1 জন বাচ্চাকে হসপিটালে ভর্তি করা হলো। কি ব্রেক ফেল হয়েছে না কি হয়েছে বা কিছু বুঝতে পারলেন? না, ব্রেক ফেল হয়েছে কিনা বলতে পারবো না, যেহেতু আচমকায় ঘটনাটা ঘটেছে। এইটুকু বলতে পারবো যে প্রচণ্ড স্পিডে গাড়িটা ঢুকেছে। একটা জনবহুল এরিয়ার, একটা অফিস চত্বর, অফিস টাইমে মানে অস্বাভাবিক গতিতে ঢোকার। সরকারি বোর্ড আছে গাড়িতে? তো বোর্ড যা দেখলাম পিডব্লিউডির বোর্ড। গাড়িটা অরিজিনালি আমি বলতে পারবো না, বোর্ড দেখে যা বোঝা গেল পিডব্লিউডির গাড়ি। আপনার নাম? আমার নাম জিয়াউল হক। এখন পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে, একটু ক্রিটিক্যালি আছে।
এখনো কিছু খবর আসেনি। স্যার কিভাবে হয়েছে? এটা আমাদের পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এই সাহেব আসলেন, এই অফিসে আসলেন। ওনার যা বক্তব্য যে ওনার ড্রাইভার হঠাৎ ঝিমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছিল। ঝিমিয়ে পড়েছে। তো এটা কোনো মেডিকেল অসুস্থ হতে পারে, সেটা অলরেডি ও তো অ্যারেস্ট হয়েছে, সেটা তদন্ত আছে, সেটা আমরা দেখছি। মানে যারা হয়েছে, ইনজুর্ড হয়েছে, দে আর ক্রিটিক্যাল। অলরেডি মেডিকেল কলেজে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে। বলছি এখানে স্যার সিসিটিভি ক্যামেরা আছে, সেটা কি পুলিশকে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, দেখছি আমরা, যদি থাকলে অবশ্যই। এমনি মারা যাওয়ার কোনো খবর আছে? না, সেটা খবর নেই। ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেই? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা থাকবে। প্রথম থেকে অলরেডি অ্যারেস্টেড হয়েছে। দেখা যাচ্ছে যে কেন উনি হঠাৎ করে ঝিমিয়ে গেছে, ওটা সেটা ইনভেস্টিগেট হবে। এই গাড়িটা কোন ডিপার্টমেন্টে চলে? এটা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। ভুয়ো পিতৃ পরিচয় ও ভুয়ো 11 জনের সাক্ষী ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়েছেন তিনি, এমনটাই গুরুতর অভিযোগ করছেন গ্রামবাসীরা প্রধানের বিরুদ্ধে। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তিনি কি কুশিদার বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না দেখুন। কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না। আপনারা জানতেন না? না জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি হ্যাঁ অফিস? দেখেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে, গিয়েছিলাম ওখানে অফিসে। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ও কি নিজের মেয়ে হয়েছে না? আমরাও তো কিছু জানি না, আমরা জানি ওর 2টা ছেলে 1টা মেয়ে। লাভলি খাতুনকে কোনোদিনও দেখেছেন গ্রামে, না এলাকায়? দেখিনি। কোনোদিনও দেখেন না? না, নাম কোনোদিনও শুনেননি? মুস্তফাটা তোর জানে ওকে, মানে কি বানিয়েছে মুস্তাফাকে? মুস্তফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার? না, অরিজিনাল মেয়ে না, ওর 1টা মেয়ে 2টা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। সবাই বলছে নাকি বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান। সবাই তো ওটা বলছে, তো আমি তো অতটা জানি না। দেশ থেকে এসছে কি কোথা থেকে এসছে ওটা আমরা বলতে পারবো না, প্রশাসন বলবে ওটা। কিন্তু আপনার গ্রামের মেয়ে না, এটাই তো? না, আমরা গ্রামের মানুষ। এই যোগে বলেছিলাম আমরা ওখানে, আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের ওখানে সব নকল আছে। আমি সাইন তো করি, তো আমার অত সাইন ভালো না, আমার একটু খারাপ হয়ে গেছে। তো বিদেশ সাথে যেটা কি তোর সাইন করছি না, এটা আমার না। ও মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করি? সব ডুপ্লিকেট সাইন আছে, ডুপ্লিকেট করিয়েছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল। আর আমাদের পেপার মিলেছে, আমরা এটাও জানি না। আপনারা জানতে চাননি যে কিভাবে আমাদের ডকুমেন্টে সাইন হয়ে গেল, আমাদের সাক্ষীতে নাম দিয়ে দেওয়া হলো? এটা জানতে চাইছিলাম। কি বললো তারপরে? বলিনি। আপনার ডকুমেন্ট চুরি করে এইভাবে ঘটনা ঘটিয়েছে? বিডিও অফিস থেকে জানাইছি, মানে দিয়েছি আমাদের ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে, আমার সব জালি আছে, সিগনেচারও জাল করেছে? সব জাল, কোনো অরিজিনাল, সব ডুপ্লিকেট করে দিয়েছে। সেই মানুষ দিন থাকে দিন খাই, এতকে আমরা জানি না। আমাদেরকে ফেসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে, জবরদস্তি হচ্ছে। লাভলি খাতুনই ফাঁসাচ্ছে আপনাদেরকে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এইখান থেকে, মানে এই সব থেকে মানে মুক্তি চাইছি, যাতে আমাদের সবগুলো ঠিকঠাক হয়ে যায়, যাতে না হয় আমাদের যাতে নোটিশ ফটিস যেহেতু যাতে না আসে। হ্যাঁ, রিয়া যা বাড়ি কোথায় আপনার? কুশিদার কোথায়? হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে লাভলি খাতুন, তিনি নাকি বাংলাদেশি, এটা প্রমাণ মিলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল সব বাংলাদেশি দুষ্কৃতী ধান্দাবাজ দালালদের নিয়েই তৈরি হয়েছে, এবং শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসব ধান্দাবাজদের বাংলাদেশিদের নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদেরকে ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পুরো একটা র্যাকেট যুক্ত এর সাথে এখনো
বুড়ি বুড়ি বাংলাদেশিরা আসছে, সেখানে ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড রাতারাতি বানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধান, পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে। আমরা ধিক্কার জানাই। আগামী দিন যদি এটা বন্ধ না হয়, ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে আন্দোলনে নামবে এবং যারা এই ধান্দাবাজ দুষ্কৃতিবাদ তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে কিভাবে বিতাড়িত করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুডিস, বিভিন্ন কমপ্লেন্টস হয়েছে, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে। কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেব না। আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল, না, এটা আপনারা ভুল বলছেন। কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আর লোকাল লেভেলে কোন সিট সিটিজেনশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেখানে যদি এই বোগাস গভর্নমেন্ট বর্ডার দিয়ে কে আসছে কে যাচ্ছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন, তাহলে বিজেপি শুড অ্যান্সার ওয়াই অনুপ্রবেশ ইজ গোয়িং অন, ওয়াই দ্য ইনফিল্ট্রেশন ইজ গোয়িং অন। তারা মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে রকম কাজে বিজেপি যত কম কথা বলে। আদিবাসী ভারত মহাসভার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বৈকাল 2টা নাগাদ গাজলের কদুবাড়িতে একটি বেসরকারি লজে। আদিবাসীদের বেআইনিভাবে জমি কেড়ে নেওয়া চলবে না, চলবে না, চলবে না। আমরা সরকারের তরফ থেকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে, আমাদের নাগরিক হিসাবে যে আমরা এই যে হাসপাতালের পরিষেবা, হাসপাতালের যে চিকিৎসা, তারপরে এই এবং আমাদের পরিষেবা ঠিকভাবে দিচ্ছে না, এবং এই যে স্বাস্থ্য, আমি সেই দিন দেখলাম এই হাসপাতালে রোগী নিয়ে হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, বেডে আমাদের সবার কাজ এখনই আরম্ভ হবে। আর আপনারা পিছনে যারা আছেন তারা একটু সামনে আসেন, খেতে খেতে বসেন, তাহলে ভালো লাগবে। আদিবাসীদের বিভিন্ন জায়গাতে মেরে দেওয়া হচ্ছে, লড়াই করিয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই জমির জন্য আদিবাসীদের জমি অবৈধভাবে
ওসব করে নেওয়া হচ্ছে, অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গাতে অশান্তি, শোষণের যে অশান্তি চলছে, এই অশান্তিগুলো যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়, আমি সরকারের কাছে এই আবেদন আদিবাসী ভারত মহাসভা জিন্দাবাদ, 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 আদিবাসী ভারত মহাসভা জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ অতিথি যারা বাইরে আছেন তারা ভিতরে বিষয়টা একটু বলেন। আদিবাসী ভারত মহাসভা এটা আদিবাসী মানুষদের সংগঠন। সিপিআইএম এর রেড স্টার এটা আদিবাসী সংগঠন, গণসংগঠন। এই সংগঠন এর আগে আমাদের মালদা জেলার সম্মেলন হয়েছিল 2022 সালে। 2024 সালে এই বছর আমাদের এই বছরের শেষে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় সম্মেলন। আমাদের আদিবাসী মানুষ সারা ভারতবর্ষ জুড়ে খুব সমস্যার মধ্যে রয়েছে। তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, জঙ্গল থেকে বিভিন্ন আইনের মধ্য দিয়ে জঙ্গলের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদের পড়াশুনো, তাদের ভাষায় শিক্ষা দীক্ষা চলছে না, তাদের ছেলেপুলেরা পড়তে পারছে না, তাদের বাড়িতে রোজগার নেই, দারিদ্র অনাহারের মধ্যে আদিবাসী সমাজ রয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে আদিবাসী সমাজের মধ্যে অনাহার, অপুষ্টি, অশিক্ষা রয়েছে। আদিবাসী হচ্ছে আমাদের দেশের সবথেকে আদি বাসিন্দা। তারা আমাদের এই দেশের সবথেকে পুরনো জনগোষ্ঠী, কিন্তু তারাই আজকে সবথেকে বেশি নিপীড়িত, বঞ্চিত অবস্থায় থাকছে। এবং তাদের ব্যবহার আজকে আমরা দেখছি যে কতিপয় ধনিক শ্রেণী তারা আজকে ভারতবর্ষের সমস্ত সম্পদ সেটাকে তারা আজকে কুক্ষিগত করছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আদিবাসী ভারত মহাসভা সারা ভারতে বিভিন্ন রাজ্যে লড়াই করছেন। এই রাজ্যের মালদা জেলার আজকে দ্বিতীয় সম্মেলন। আজকে একটা সর্বভারতীয় আদিবাসী ধর্মঘটও আছে। ধর্মঘট কারা করছে? এই ধর্মঘট দেশের বিভিন্ন আদিবাসী সংগঠন এবং দলিত সংগঠন একসাথে যৌথভাবে, দলিত এবং আদিবাসীদের সংগঠন যৌথভাবে আজকের এই ধর্মঘট করছেন। কারণ যেভাবে আজকে আদিবাসীদের এবং দলিতদের যে অধিকার, সেই অধিকারগুলোকে লঙ্ঘন করা হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট সংরক্ষণের বিরোধী একটা রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে এবং আদিবাসী দলিত সমাজের অধিকারের লড়াইয়ের জন্য আজকে এই ধর্মঘট সারা ভারতবর্ষে হচ্ছে। আপনার নাম এবং কোন পদ আছে? আমার নাম শঙ্কর দাস। কোন পদে আছেন? আমি আদিবাসী ভারত মহাসভার রাজ্যের সংগঠনে আছি। শহীদপুর এলাকার একটি গোডাউন থেকে গাড়িতে মাল লোড করার সময় একটি শ্রমিক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজল স্টেট জেনারেল হসপিটালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই ব্যক্তির নাম নিপেন সাহা, বয়স 52 বছর, বাড়ি গাজলে বান্ধাইল অঞ্চলের তুলসীডাঙ্গা এলাকায়। আরে আমি বাড়ি গেছি না পিছনে দিয়ে বসা করে না বলতে পারবো না, বাড়ি গেছি করতে যাবো বলে দেখলা না আগে করতে দেখা গেল এখন ভিডিও করতে দাদা দেখিয়ে দিচ্ছে। এখন আমি শুনলাম, আমি তো কথা শুনে